অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের নিবেদন মহাশূন্যের মন্ত্র। চতুর্থ পর্বে আমাদের আজকের মুখ্য চরিত্র তারানাথ তান্ত্রিক। রাত তখন 3:33। কলকাতা শহরের দক্ষিণে নেতাজি ভবনের পুরনো গবেষণাগার। বহু বছর ধরে সেটি তালাবন্ধ। সাইনবোর্ডে জং ধরা লেখা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কোয়ান্টাম স্টাডিজ। ভবনের ভেতরে এখন ভাঙা জানালা দিয়ে ঢোকে ঠান্ডা বাতাস আর একটা গন্ধ, চুলা নেভা ছাইয়ের গন্ধ। ইন্সপেক্টর তন্ময় দাঁড়িয়ে আছেন টর্চ হাতে, পেছনে ফরেন্সিক টিম। ঘরটা প্রায় খালি, শুধু একটা কাঁচ ঘেরা টেবিল, তার ভেতরে রাখা এক জোড়া চোখ। না, সেটা খেলনা নয়, না সেটাও হিউম্যান পিসের কোনো নমুনাও নয়। ওগুলো দেখে তন্ময়ের সহকর্মী শুভজিৎ বমি করে দিল, কারণ ওই চোখ দুটো চোখ সরাচ্ছে না। ওগুলো তাকিয়ে আছে ঘরের এক দিকের দেওয়ালের দিকে, ঠিক এক জায়গায়। টেবিলের পাশে রাখা ছিল একটা 20 বছর পুরনো ভিডিও রেকর্ডার, ক্যাসেট সহ। ভিডিওতে দেখা গেল একজন বিজ্ঞানী, নাম প্লেটে লেখা ডক্টর অনিমেষ ধর। তিনি বলছেন, আমি বলেছিলাম মন্ত্রটি পড়ার আগে বৃত্তটা পূর্ণ করতে হবে, কারণ কারণ মহাশূন্য ফাঁকা নয়। ও ওখানে কেউ আছে, কেউ আছে ওখানে, কেউ যা শুধুমাত্র তন্ত্রধ্বনি দিয়েই দেখা যায়। আমি আমি বড্ড ভুল করেছি। আমি মন্ত্রে এক বর্ণ ভুল পড়েছি, একটাই বর্ণ, সেটা ভুল পড়েছি। এখন এখনো আসবে, ও আসবে। ভিডিও হঠাৎ ব্ল্যাঙ্ক, স্ক্রিন কালো হয়ে গেল। কিন্তু সেই মুহূর্তে ঘরে থাকা সবাই শুনতে পেল একসাথে, ওম রেহ ত্রিঘা, ওম রেহ ত্রিঘা, ওম রেহ ত্রিঘা। এক অচেনা গলা চিরে আসা শব্দ। টর্চের আলো হঠাৎ বন্ধ হয়ে গেল। শীতল একটা নিঃশ্বাস যেন গায়ে লাগলো। তারপর একটা ভয়াবহ জিনিস হলো। ঘরের দেওয়ালে কোথাও লেখা ছিল না, কিন্তু হঠাৎ করেই সেখানে অদৃশ্য ভাষায় উঠে এলো কিছু ঘোরাটে লেখা, আর সেই লেখার নিচেই রক্ত দিয়ে আঁকা ছিল তারানাথ। ওই চোখগুলোর কথা বলছিস? গলায় যেন তামার কেরো। তারানাথ, ও তারানাথ। তারানাথ চুপচাপ শুনছিল। গলায় বিড়ির গন্ধ, কাঁধে ছেঁড়া চাদর। তন্ময় বসে আছে তার পুরনো বাড়ির ঘরে। চারদিকে ছত্রাক ধরা দেওয়াল আর কুয়াশার মতো ধূপের ধোঁয়া। মাথা নেড়ে তন্ময় বলল, চোখ না, অভিশাপ, অভিশাপ ওটা। চারদিকে তাকায়, তার চোখে অদৃশ্য ভাষা ফুটে ওঠে। আগুনে পোড়ালেও যায় না, আর একবার সে ভাষা মুখে পড়লে মানুষ আত্মহত্যা করে। আত্মহত্যা। না 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 না, ওটা চোখ না, ওটা অভিশাপ। তারানাথের চোখ এবার ধাঁধার মতো গভীর হয়ে উঠল। একটা পাতলা নোটবুক বার করলো সে। ভেতরে একটা পাতা খুলে দেখালো, তাতে কাঁপা হাতে লেখা অমন্ত্র ব্রহ্মাণ্ড। তার নিচে টুকে রেখেছে অলৌকিক মন্ত্র, যা মহাশূন্যের মস্তিষ্কে ঢোকে, যার ধ্বনি আমাদের শব্দ নয়, ওরা বোঝে শুধু বিকৃত উচ্চারণ।
এই ভাষার নাম শূন্যাক্ষর, ধীরে ধীরে বলল তারানাথ। এটা তন্ত্র নয়, এটা বিজ্ঞান আর পরলোকের সংঘর্ষ। কেউ বা কিছু আমাদের ভাষাকে খুলে ফেলতে চাইছে। তন্ময় ফিস করে বলল, তার মানে তুমি বলছো কেউ আমাদের ভাষা, চেতনার ভাষা চুরি করতে চাইছে? হ্যাঁ? তারানাথ চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, তুই কি জানিস, শব্দই তো স্মৃতি, শব্দই মন। যদি কেউ সেই ভাষা চুরি করে নেয়, তবে মানুষও আর মানুষ থাকবে না। দুপুর তখন 12টা। তারানাথ পৌঁছালো দক্ষিণ কলকাতার ঘিমজি ল্যাবে। ওখানে কোনো যন্ত্র নেই, শুধু একটা পুরনো ল্যাব বুক পড়েছিল। বুকের মধ্যে থেকে একটা নোট খুলে পড়ল সে। হাতে লেখা মহাশূন্যকে ডাকার মন্ত্র। ওম শ্রানঃ কাল, ওম শ্রানঃ কাল, আকার ত্রিগাহম স্লেহ, ওম শ্রানঃ কাল। যার ডাক শুনবে তার চেতনায় ফুটে উঠবে তাদের নাম। কেউ লিখবে, কেউ আঁকবে, কেউ পড়ে যাবে। ঠিক তখনই ঘরে নেমে এলো এক বীভৎস ঠান্ডা। একটা টেবিলের পাশ থেকে ভেসে এলো কণ্ঠস্বর, আমি ওদের দেখেছি, আমি ওদের দেখেছি। তারানাথ ঘুরে তাকালো, চারিদিকে দেখলো বাতাসে ভেসে আছে এক ছায়া। চোখ নেই, নাক নেই, শুধু মুখ থেকে ঝরছে ধোয়া। একটা ল্যাব কোট পরা, মুখ মিশে যাওয়া আত্মা। তুই ডক্টর অনিমেষ, হ্যাঁ? তারানাথ জিজ্ঞেস করলো। ভূতের চোখহীন মুখের ভিতর থেকে শুধু একটা বাক্য, তারা শব্দ নয়, তারা কেবল একটাই চায়, মস্তিষ্কের শূন্যে একটা বর্ণ ফুটিয়ে তুলতে চায়। তারা তারা শব্দ নয়, তারা কেবল একটাই চায়। রাত তখন 11:25। গোলপার্কের মোড় থেকে বাঁদিকে ঢোকার সেই সরু গলিটা আজ যেন আরো অন্ধকার। তারানাথ, আশ্বিন আর আমরা তিনজন সেখানেই দাঁড়িয়ে। বৃষ্টি থেমে গেছে কিছুক্ষণ আগে, কিন্তু বাতাসে এখনো একটা স্যাঁতস্যাঁতে ভেজা গন্ধ, যেন ভেজা কাঠের সঙ্গে পুরনো পচা রং মিশে গেছে। তারানাথ হঠাৎ থেমে গেলেন। তার চোখ স্থির হলো এক পুরনো নাট্যমঞ্চের গেটের সামনে, যেখানে লেখা রঙ্গমঞ্চ কলানিকেতন। বিশাল লোহার দরজাটা খোলা, অথচ ভেতরে কোনো আলো নেই। ভেতর থেকে ভেসে আসছে হালকা করুণ সুর হারমোনিয়ামের। কে যেন ভর্দ ঝোলি মেরি এই গানটি গাইছে খুব করুণ স্বরে। অগত্যা আমি এটা শুনে ভীষণ পরিমাণে কাঁপতে লাগলাম। কেউ আছে? কে আছে? কে আছে এখানে? কেউ আছে নাকি? কে আছে? উত্তর দাও, উত্তর দাও, কে আছে এখানে? কে? আমি ফিস করে বললাম। তারানাথ ধীরে ধীরে ভেতরে পা রাখলেন। এই গানের শব্দটা, এটা কোনো রেকর্ড নয়, এটা কেউ করছে না, কেউ হচ্ছেও না, এটা স্মৃতি, কিন্তু জীবন্ত। তিনি বললেন। আমি আর অশ্বিন মিলে তাকে অনুসরণ করলাম। ঘরের মেঝে যেন স্যাঁতস্যাঁতে কাঁদায় ঢাকা। নাট্যমঞ্চের আসনগুলো ধুলোয় ধূসর হয়ে গিয়েছে। হঠাৎ সামনে পড়ে এক টুকরো পোস্টার, যেখানে লেখা সিদ্ধিদাত্রীর নাট্যদল উপস্থাপিত দেবী প্রতিচ্ছবি, আর নিচে লেখা অভিনয়ে বিনীতা ঘোষ।
তারানাথ পোস্টারের দিকে তাকিয়ে বললেন, বিনিতা, সেই অভিশপ্ত চরিত্রের রূপদানকারিণী। সে যখন এই নাটক করত তখন প্রতিটি রিহার্সালে কেউ না কেউ মরে যেত, মনে আছে? একসময় এই হল বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু দেবী প্রতিচ্ছবি নাটকটি যে আজও বন্ধ হয়নি সেটা শুধু আমিই জানি। আমরা এই কথা শুনে আঁতকে উঠলাম। সামনে স্টেজের ওপর আবার হারমোনিয়ামের সেই সুর, এবার যেন অনেক বেশি কাছে। তার সঙ্গে সঙ্গে এক নারী কণ্ঠের হাহাকার। আমি ছিলাম রূপ, আমায় করেছে বিভীষিকা। আমার হাসি ছিল আলো, আজ সে আলোয় কালো। তারানাথ হঠাৎ বললেন, চোখ বন্ধ করো না, ও তোমার চোখ দিয়ে ঢুকতে চাইবে। আমি ভয় পেয়ে গেলাম, কারণ সেই মুহূর্তে আমি অনুভব করছিলাম যেন আমার পেছনে একটা ছায়া নড়ছে, খুব ধীরে ধীরে এগিয়ে আসছে আমার ঘাড়ের পেছনে। আমি ঠান্ডা ঘামে ভিজে উঠলাম। তারানাথ তার ব্যাগ থেকে একটা কাঁচের পাত্র বের করলেন, ভেতরে একটা চঞ্চল কালো ধোয়া পাঁক খেয়ে ঘুরছে। তিনি সেটি মাটিতে রাখলেন। এই হলো অগ্নিস্মৃতি। এই ধোঁয়ার মধ্যে আটকে আছে সেই রাতে মৃত বিনীতার আত্মার প্রতিচ্ছবি। এখন থেকে এই হল তার থিয়েটার নয়, তার মঞ্চ নয়, এই হল তার সব মঞ্চ। হঠাৎ একটা ঠাস করে শব্দ হলো। স্টেজের মাঝখান থেকে ভেঙে পড়ল একটা কাঠ, আর সেই গর্ত থেকে যেন উঠে এলো এক নারী মূর্তি। তার মুখে লাল টিপ, হাতে শাখা পলা, আর চোখ দুটো, না, ঠিক চোখ নয়, এটা যেন পুড়ে যাওয়া কোনো ফোঁসকা। সে চিৎকার করে উঠল, আমার অভিনয় অসমাপ্ত, আমায় হাততালি দাও, আমাকে আলো দাও, আমার অভিনয় অসমাপ্ত, আমায় হাততালি দাও, আমাকে আলো দাও। তারা ফিস ফিস করে মন্ত্র পড়তে লাগলেন, কিন্তু বিনীতার আত্মা এবার তার দৃষ্টি ঘুরিয়ে দিল আমার দিকে। তুই তুই তো আমার গল্পটা শুনবি না বলেছিলি, তাই না? তুই তো বলেছিলি অভিনয় তোমার ভালো লাগে না। আমার বুক ঠেলে কান্না এসে গেছিল। আমি আমি তো জানতাম না, আমি জানতাম না। হঠাৎ সব আলো নিভে গেল কথোপকথনের মধ্য দিয়ে। চারিদিকে তখন অন্ধকার, নিস্তব্ধ, সুনসান একটা নীরবতা বিরাজ করছে। তারপর পেছনে কি যেন ফিসফিস করে বলল, তুই এখন থেকে আমার দর্শক সারা জীবন, চিরজীবন, এমনকি মৃত্যুর পরেও। আমি এই কণ্ঠস্বর শুনে ঘুরে তাকালাম পেছনে, কিন্তু কেউ নেই কোথাও। শুধু তারানাথ দাঁড়িয়ে চোখ বন্ধ করে বলছেন, এই হলো অলৌকিক অভিনয়ের অভিশাপ। একবার যার মঞ্চে পা পড়ে সে আর জীবন্ত থাকে না, সে অভিনয়ের অন্তর্গত হয়ে যায়, অন্তর্গত হয়ে যায়। ঘরের বাতাসটা যেন হঠাৎই আরো ভারী হয়ে উঠল। পাটখড়ের চালের ফাঁক দিয়ে মেঘে ঢাকা চাঁদের আলো পড়ছিল তারানাথের মুখে। এক অদ্ভুত রকমের নীরবতা ছায়া ফেলেছে চারিপাশে, যেন প্রকৃতিও নিঃশব্দ হয়ে অপেক্ষা করছে কোনো এক অদৃশ্য তাণ্ডবের। তারানাথ ধীরে ধীরে বললেন, তুমি জানো ভারতচন্দ্র নাট্যমণ্ডলীর সেই থিয়েটারটা ঠিক কোথায় ছিল? জানো তুমি? আমি একটু অবাক হলাম। উত্তর পাড়ার দিকে? কিন্তু ওটা তো এখন
পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, তাই না? তাই না তারানাথ বাবু? তারানাথ হঠাৎ করেই চোখ বন্ধ করে ফেললেন, যেন তিনি ফিরে যাচ্ছেন বহুদিন আগের কোনো এক মুহূর্তে। তারপর ফিসফিস করে বললেন, না, ওটা আজও ধ্বংস হয়নি, ওটা এখন অস্তিত্বহীন হয়েছে। ওখানে এখনো নাটক হয়, শুধু দর্শকরা বেঁচে থাকে না। আমি স্তব্ধ হয়ে গেছি। তারানাথের বাঁ পাশে রাখা ছিল একটা পুরনো নাট্য পুস্তিকা, নাম নীলনট। পাতাগুলো ছেঁড়া, কিছু জায়গায় অদ্ভুত একটা গন্ধ লেগে আছে। তিনি বললেন, এই পাণ্ডুলিপিটা আমি পেয়েছিলাম উত্তরপাড়া পুরাতন লাইব্রেরির বেসমেন্টে। সেখানে লুকানো ছিল একটি ঘর, যা কাগজে কাগজে ভর্তি ছিল না, ছিল আত্মার দ্বারা পরিপূর্ণ। তারপরের কয়েক মিনিটে সে যা বলল তাতে আমার পিঠ দিয়ে ঘাম গড়িয়ে নামতে লাগলো, এমনকি শিরা দিয়ে হিমেল হাওয়া বইতে লাগলো। সালটা 1937, উত্তরপাড়া। একজন অভিনয় শিল্পী যার নাম ভাস্কর সেন। নাটকে তার দক্ষতা ছিল অতুলনীয়, এমনকি তিনি প্রতিটা চরিত্রের মধ্যে এমনভাবে মিশে যেতেন যেন তার নিজের অস্তিত্বটাই হারিয়ে যেত। কিন্তু সমস্যা শুরু হয় যখন তিনি এক নিষিদ্ধ নাটক নীলনট অভিনয় করতে রাজি হন। নাটকটি নাকি কোনো এক প্রাচীন সাধকের লেখা, যিনি শ্মশানে বসে আত্মার সংস্পর্শে লিখেছিলেন এই স্ক্রিপ্ট। প্রথম শোয়ের রাতেই ঘটে সেই অঘটন। ভাস্কর সেন অভিনয়ের মাঝেই এক জায়গায় থেমে যান, চোখ দুটো স্থির, কণ্ঠ নিঃস্ব। তারপর তিনি নাট্যমঞ্চেই উল্টো হাঁটতে হাঁটতে খালি গলায় বলে ওঠেন, আমার শরীরটা রেখে দাও, আমি বাকি চরিত্রগুলোতে যেতে চাই। আমার শরীরটা রেখে দাও, আমি বাকি চরিত্রগুলোতে যেতে চাই। রেখে দাও, রেখে দাও, আমার এই শরীরটা রেখে দাও, তাড়াতাড়ি রেখে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সেই রাতে থিয়েটারের বিদ্যুৎ চলে যায়। দর্শকদের কেউ কেউ বলে তারা পর্দার ফাঁক দিয়ে আরো একজন ভাস্করকে হাঁটতে দেখেছে। পরে থিয়েটারের ঘরে পড়ে যাওয়া পাওয়া যায় ভাস্করের মৃতদেহ, কিন্তু মুখটা সম্পূর্ণ উধাও, যেন কেউ তা ছিনিয়ে নিয়েছে। থিয়েটারটি সেই রাতের পরেই বন্ধ করে দেওয়া হয়। তারানাথ পাণ্ডুলিপিটি আমার দিকে বাড়িয়ে দিলেন আর বললেন, যদি সাহস থাকে এটিকে পড়ো, তবে মনে রেখো এই নাটক তোমাকেও অভিনয় করাবে, এবং তার মঞ্চ এই দুনিয়া নয়। আমি বুকের ভেতরে একটা ঠান্ডা শ্বাস টের পেলাম। আমি অতঃপর নাটকটা পড়তে শুরু করলাম। পর্দা উঠুক, চরিত্র আসুক, মৃতরা ফের ফিরে আসুক। ঠিক তখনই ঘরের দরজার ওপাশে কিছু যেন নড়ে উঠল। জানালার কাছে আমার প্রতিবিম্ব, আর একটাও ঠিক পেছনে। চমকে ফিরে তাকালাম, দেখলাম কেউ কোথাও নেই। তারানাথ তখন চোখ বন্ধ করে ফিস ফিস করে বলছেন, এবার শুধু শুরু হলো ওদের শেষ নাটক। দর্শক এবার তুমি, তুমি সেই দর্শক। চণ্ডীমণ্ড পেরিয়ে তারানাথ আর অভিজিৎ যখন পুরাতন রানীঘরের ভেতরে ঢুকলেন, ঘরের প্রতিটা ইটে যেন মৃত্যু জমে আছে কানায় কানায়। দূরের দেওয়াল ঘেঁষে পড়ে থাকা একটি ধুলো জমা আয়নায় হঠাৎ এক মুহূর্তের জন্য অভিজিৎ দেখে ফেলল এক ছায়ামূর্তি, যার চোখ দুটি একেবারে শূন্য, মেঘে থাকা আকাশের মতোই ধূসর, কিন্তু পেছনে তাকিয়ে দেখল কিছুই নেই সেখানে। তারানাথ তখন তার ঝোলা থেকে বার করলেন একটি কাপার পাতে মোড়া কাগজ, যার গায়ে কালি কালি দিয়ে লেখা, দিগ্ভ্রমণ কৌশল্যা মৃত্যুলোক থেকে প্রত্যাবর্তন। তিনি নিচু গলায় বললেন,
এই জায়গাটা বাস্তব নয়, এখান থেকে বেরোতে হলে সময়ের ধাঁধা কেটে যেতে হবে। কিন্তু ভুল করবি না অভি, সময় এখানে একরকম চক্রবর্ত। ভুল করলেই আমরা বারবার এই একই মৃত্যু মুহূর্তে আটকে যাব। কোথা থেকে যেন আসছিল ঘড়ির কাঁটার শব্দ, টিক 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 শব্দ, অথচ কোনো ঘড়ি ছিল না সেখানে। হঠাৎ রানীঘরের এক কোণে দাঁড়ানো পুরনো কাঠের নাট মঞ্চটি বিকট শব্দে নিজে থেকেই নড়ে উঠল। পর্দা খুলে গেল নিজে থেকেই। সামনে ঝুলানো একটা কাঠের মুখোশ, যেথায় রক্ত লেগে আছে ঠোঁটে। আর সেই মুহূর্তে মেঝের নিচ থেকে ভেসে উঠল ফিস ফিসে চিৎকার। ভূমিকা শেষ, এবার নাট্য আরম্ভ। তারানাথ ফু দিলেন তার রুদ্রাক্ষ মালার ওপর, আর তখনই চিৎকার করে চারিদিক ঘিরে ধরল পাথরের মূর্তি, যার প্রত্যেকটি ছিল এক একজন প্রাক্তন নাট্যশিল্পীর পাথরে পরিণত শরীর। সেই পাথরের চোখগুলো হঠাৎ একসাথে খোলা শুরু করলো, আর তাদের ঠোঁট নাড়াতে থাকলো নিঃশব্দে। আমরা কেউ বাঁচিনি, আমরা কেউ বাঁচিনি, ও ফিরে এসেছে, ফিরে এসেছে, আমরা কেউ বাঁচিনি, কেউ না। তারানাথ তখন অভিজিৎকে বললেন, এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না। নাটকের চরিত্র হয়ে গেলে তুই আর ফিরতে পারবি না। তোর নাম লিখে দিয়েছে কেউ এক ভৈরব কাহিনী স্ক্রিপ্টে। শেষ অঙ্ক শুরু হয়েছে। হঠাৎ একটা রক্তমাখা স্ক্রিপ্ট বই উড়ে এসে পড়ল অভিজিতের হাতে। খুলতেই দেখা গেল তার নাম, যেখানে চরিত্র অভিজিৎ, চূড়ান্ত উৎসর্গ। সে চোখ তুলতেই দেখে তারানাথ আর নেই। ঘরে চারিদিক থেকে করতালির শব্দ। কেউ একজন বলছে, অভিনয় শুরু করো, মৃত্যু অপেক্ষা করছে শেষ দৃশ্যে। শুরু করো, শুরু করো, শুরু করো, তাড়াতাড়ি অভিনয় শুরু করো, মৃত্যু অপেক্ষা করছে শেষ দৃশ্যে, তাড়াতাড়ি শুরু করো। তখনই মঞ্চে ঢুকে পড়ে এক বিকৃত মুখের অভিনেত্রী। তার ঠোঁট কাটা, এক চোখ নেই, আর হাড় বেরোনো গলায় বলছে, তোমার সংলাপ এখন আমার, আমি শেষ দর্শক, শেষ হত্যাকারী আমি, আমাকে উৎসর্গ করো, উৎসর্গ করো আমাকে। ঘরটা ঘুরতে থাকে, পেছনের দেওয়ালে লেখা ভেসে ওঠে, যে অভিনয় শুরু করে সে কোনোদিন মঞ্চ ছাড়তে পারে না, কোনোদিন ছাড়তে পারে না। ঘড়ির কাঁটা তখন থমকে আছে। ঠিক রাত 3:33। শশাঙ্কপুর লাইব্রেরির ভেতরকার এক পুরনো ছাপাখানার নিচে অন্ধকার গুদাম ঘরের মেঝে ফুঁড়ে বেরিয়ে আসছে গা জ্বালানো ধোয়া। তারানাথ হঠাৎ থেমে গেলেন। তুই কিছু শুনছিস? তুই শুনেছিস কিছু? গলায় তীব্রতা। আমি কান পেতে শুনতে চেষ্টা করলাম। হালকা শু শু শব্দ, যেন কাগজ ছিঁড়ছে কেউ, কিন্তু কাগজ ছিঁড়ার সঙ্গে মিশে আছে মানুষের হালকা গোঙানি। হঠাৎ করেই ঠাস করে একটা ছায়া সরে গেল এ পাশ থেকে ও পাশে। তারানাথ ধীরে ধীরে ব্যাগ থেকে বার করলেন এক ছোরা, চরণ তুর্য, মাটির তৈরি, কৌটোর মতোই অনেকটা দেখতে কিছু একটা বস্তু। তার ভেতরে রাখা ছিল শুকনো বেল গাছের ছাল আর এক চিমটে ভাষানাশক ধূম্র বস্তু। চোখের সামনে ছুটতেই গোটা জায়গাটা একটা অদৃশ্য দুলুনিতে কেঁপে উঠল। চোখের সামনে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকলো এক অলিক ঘর,
যেন এই জায়গাটার মধ্যেই ছিল, কিন্তু অন্য কোনো স্তরে, কিন্তু এখন বাস্তবে ঢুকে পড়ছে। সেই ঘরের চারিদিকে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত কালি ছড়ানো কলম। প্রতিটি কলমের নিচে আছে একটা করে মুখ, কারোর ঠোঁট সেলাই করা, কারোর চোখ কোলে পড়ছে, আবার কারোর জীব অদৃশ্য। তারানাথ ফিস ফিস করে বললেন, ওগুলো অভিশপ্ত লেখক, যারা শূন্য লোকের শব্দ বোঝার চেষ্টা করেছিল। একটা অক্ষরের মানে শুধু বোঝা না, তা লিখতে গিয়েছিল। আমি শিউরে উঠি। এ তো জীবন্ত মানুষ, যাদের অভিশপ্ত করে রাখা হয়েছে, কারণ তারা ভাষাকে বোঝার সাহস দেখিয়েছিল। আচমকা দেওয়ালের এক কোণ থেকে আলো ঝলকে উঠল। এক ছায়া এগিয়ে এলো আমাদের দিকে। তারানাথ চিৎকার করে উঠলেন, পেছনে পেছনে ওটা ধ্বংস, শব্দ ধ্বংসী প্রেত। যে শব্দেই কান দেয় তা হারায় অর্থ, হয়ে যায় বিকৃত। ওটা ওটা শব্দ ধ্বংসী প্রেত, শব্দ ধ্বংসী প্রেত। ছায়াটি হঠাৎই একই গলায় বলে উঠল, তোমরা নাম ভুলে গেছো, কিন্তু আমি তোমাদের নাম মনে রাখি। আমি আমি সেই নামেরই প্রতিধ্বনি, যেটা উচ্চারণ করে না, আর কেউ উচ্চারণ করে না। সেই মুহূর্তে পুরনো জায়গাটা যেন ভেঙে পড়ে আমাদের মাথার ওপর। ছাপাখানার ছাদ গিলে নিচে নেমে আসে এক নতুন স্তর। চারিদিকে গলে যায় সেই ছাপাখানার ছাদ। সেখানে একটা বিশাল কালো কালি ভর্তি কূপ। সেই কূপের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে এক মানবাকৃতি মূর্তি। তার সমস্ত শরীর জুড়ে লেখা অদ্ভুত কিছু হরফ, যা আমি আগে কখনোই দেখিনি। তারানাথ থমকে গেলেন। ওটাই তো নির্বাক লিপি, যাকে উচ্চারণ করলেই জীব শুকিয়ে যায়। আমি ভেবেছিলাম এটাই শেষ, কিন্তু কিন্তু এটাই তো আসল শূন্য লোক, এটাই আসল শূন্য লোক। হঠাৎই চারিদিকে শুরু হলো শব্দের অসহ্য বিকৃতি। সব শব্দ জড়িয়ে গলে যাচ্ছে। আমার মাথার ভেতর যেন কেউ এক ঝাঁক মৌমাছি ছেড়ে দিয়েছে, অথচ সেগুলো গুনগুন করে উচ্চারণ করছে, তুমি ছিলে শব্দের পেট, এখন হয়ে যাও অক্ষরের খাদ্য। তুমি ছিলে শব্দের পেট, এখন হয়ে যাও অক্ষরের খাদ্য। অক্ষরের খাদ্য। তারানাথ হঠাৎ ব্যাগ থেকে বার করলেন ভাষা কবচ, এক হাড়ির তৈরি লকেট, যার ওপর এক মুছে যাওয়া ভাষা খোদাই করা। তিনি ফিস ফিস করে মন্ত্রোচ্চারণ করতে করতে ছুড়ে দিলেন সেই লকেট কূপের দিকে। তারপর বিস্ফোরণ। মুহূর্তের মধ্যেই সমস্ত কালি, সমস্ত অক্ষর ছিঁড়ে ছিঁড়ে উঠে গেল বাতাসে। চারদিক ঝাপসা, শব্দ হারিয়ে গেল। আমরা এখন দাঁড়িয়ে আছি কূপের মুখে। তারানাথ বললেন, এই কূপের নিচেই আছে সে, যে একদিন নামহীন ছিল, শব্দহীন ছিল। এখন সে প্রত্যেক উচ্চারিত বাক্যের শেষ ধ্বনি হয়ে গেছে। এখন শুধু লিখে যাও, লিখে যাও,
না হলে লিখে পড়বে সে। তাই এই কূপের নিচেই আছে সে, নিচেই আছে সে। তাই এখন শুধু লিখে যাও, না হলে লিখে পড়বে সে, লিখে পড়বে সে, লিখে পড়বে সে।